গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম আমার পাড়া। আজকে হচ্ছে 29 তারিখ মনে হয়। ডেটটা দেখিনি কত তারিখ, 29 তারিখই হবে। হ্যাঁ, 29শে ডিসেম্বর। 4 দিন ধরে গাড়ি চালাইনি, বুঝতে পারছো? 4 দিন ধরে গাড়ি চালাইনি বলতে গেলে তোমাদের বলেই দিই, 24শে ডিসেম্বর গাড়ি চালিয়েছিলাম। আর সময় এত আমার খারাপ যাচ্ছে গত 3 মাস ধরে, ঠিক আছে? মানে বাজে সময়টা পেছনেই ছাড়ে না, এরকম এরকম ব্যাপার, বুঝতে পারছো কি বলতে চাইছি? মানে যে বাজে সময়টা না পেছনেই ছাড়ে না। তো যাই হোক, 24 তারিখ আমি গাড়ি চালাতে চালাতে বুঝতে পারি যে গাড়ি গিয়ারটা আটকাচ্ছে, ঠিক আছে? মানে 24 তারিখ যে গাড়ি চালিয়েছিলাম, 24শে ডিসেম্বর, তখন আমি বুঝতে পারি যে গাড়ির গিয়ারটা আটকাচ্ছে। তাই জন্য আমাকে কি করতে হবে, গিয়ারে কাজ করাতে হবে, এটা ভেবেছিলাম। কিন্তু এইটা ভাবিনি যে এই মানে এই যে 4 দিন আমার গাড়ি বসে আছে, এর পিছনে অনেক বড় কাহিনী আছে, সেটা তোমাদের সবাইকে বলবো। কারণ হচ্ছে তোমাদেরও জানা দরকার, স্ট্রাগল তো আমি প্রচণ্ড করি, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই, প্রচুর করেওছি। কিন্তু কেন আমি গাড়ি চালাতে পারলাম না সেসব সমস্ত কিছু বলবো। এখন হচ্ছে আমার গাড়ির হচ্ছে গিয়ারে প্রবলেম হয়ে গেছে। হ্যাঁ, গাড়ির গিয়ারে প্রবলেম হয়ে গেছে, যে কোনো সময় ক্লাচ বসে যেতে পারে। তো এটা আমার এক্সপিরিয়েন্স হয়ে গেছে গত 6.5 বছরে। প্রত্যেকবারই রাস্তাতেই খারাপ হয়েছে, এবং সেখান থেকে কোনো রকমের ডাইরেক্ট স্টার্ট করে, ক্লাচ ছাড়াই স্টার্ট করে ধাক্কা মারতে মারতে গাড়িকে এনেছি। মানে হাত দিয়ে ঠেলে ধাক্কা মারতে পারতে না, মানে সেলফকে গাদাই পাঠিয়ে, মানে এত সেলফ করেছি, সেলফ করে সেলফকে গাদাই পাঠিয়ে আমি হচ্ছে এ করেছি। আর সিট বেল্ট লাগাইনি, তাই একটু সাউন্ড হচ্ছে। এই কারণে লাগাইনি, কারণ হচ্ছে সামনে 100 মিটারের মধ্যে পেট্রোল পাম্প আছে, হচ্ছে ওখানে ঢুকে আর কি গাড়িতে একটু হাওয়া দেবো। 4 দিন ধরে গাড়িটা বসা তো, যার জন্য হাওয়া দেওয়া হয়নি, গাড়ির চাকার হাওয়া কমে গেছে অনেক। তো এখন হচ্ছে ব্যাপারটা, মানে অসময় পেছন ছাড়ে না। গত 3 মাস ধরে আমি যে প্রবলেমে পড়েছি, এই প্রবলেমে যেন কেউ না পড়ো, ঠিক আছে? তার জন্য এইসব ভিডিও বানানো। কারণ এরকম প্রবলেমে যদি পড়ে যাও, আমার তো ধরো ব্যাকআপ আছে অনেক, আমার মা আছে, বাবা আছে, ওনারা আমাকে টাকা দেয়। মানে বাবা যা টাকা দেয় মোটামুটি খুব খারাপ দেয় না। আর বাবা তো মাকে টাকা দেয়, মা সেই সমস্ত টাকা জমিয়ে রাখে, সেই সমস্ত টাকা থেকে আমি সাহায্য পাই, যার কারণে আমার জন্য কষ্টকর, তাও কষ্টকর। কিন্তু যাদের ধরো ব্যাকআপ নেই, সাপোর্ট বেশি নেই, যে একাই আর্নিং করে ফ্যামিলিতে, তার জন্য ভীষণ বড় বিপদ হয়ে যাবে যদি আমার কথা না মেনে শোনো, মানে না মেনে চলো। তো জীবনটা না পুরো একদম কি বলবো, গাধাই চলে গেছে। কিভাবে গেছে সেটা তো জানোই, ইএমআই এর চক্করে। হ্যাঁ, ইএমআই চক্করে গেছে। এখন এখানে না হাওয়া ভরবো, এই তো বাচ্চা আছে, বাচ্চার কাছ থেকে হাওয়া ভরবো, তারপরে কথা বলছি। তো যেমনটা তোমাদের বলছিলাম, মানে অ্যাকচুয়ালি গাড়িতে না মানে ভয়াবহ প্রবলেম চলছে। আমি দেখছি গত 3 মাস ধরে না অসময় পেছন ছাড়ে না। এক তো হচ্ছে ইনকাম ছিল না 2 মাস ধরে। যদি আবার ডিসেম্বরটা ইনকাম করতে পারতাম ভালো, মানে 25শে ডিসেম্বর থেকে শুরু করে 1 জানুয়ারি কেন আপ টু 10 জানুয়ারি অবধি বেশ ভালো লেভেলেরই ইনকাম হতো। সেটাও করতে পারছি না। কেন করতে পারছি না? কোনো কারণ নেই ভাই, অকারণে। মানে ব্যাপারটা হয়ে গেছে কি, 24 তারিখে আমার না, তোমরা দেখেছো আমি বাড়ি করেছি, মানে আমার বেডরুম করেছিলাম, ওটা লোনে নিয়েই করেছিলাম। তারপরে হচ্ছে এসিটাও কিনেছিলাম লোন নিয়ে। আর রিসেন্টলি মায়ের টিভি খারাপ হয়ে যাওয়াতে মাকে একটা টিভি কিনে দিচ্ছি। এইবারে হচ্ছে তোমাদের আসল কথা বলি, 24 তারিখ গাড়ি চালিয়ে এসেছি। 24 তারিখ রাতেবেলায় মনে হচ্ছিল যে গাড়ি গিয়ারটা যাবে, ঠিক আছে? কারণ হচ্ছে গিয়ার আটকাচ্ছিল অনেক জায়গায়। এবার 25 তারিখ আমি কাজে যাইনি, 25 তারিখ ছুটি করেছি অতিরিক্ত জ্যাম জঞ্জটের কারণে। এবার ছুটি করার পরে এবার 26 তারিখের পালা এলো। 26 তারিখ আমি সকালবেলায় কাজে বেরোলাম। কাজে বেরিয়ে হঠাৎ করে রাস্তার মাঝখানে যখন ইউটার্ন নিচ্ছি, তখন থেকেই ব্যাক গিয়ারে দিচ্ছি, আর ফার্স্ট গিয়ার দিচ্ছে না, মানে গাড়ি নিউট্রালই হচ্ছে না। তো অনেক কষ্ট করে আমি হচ্ছে মানে গাড়িটা আর কি নিউট্রাল করে ফার্স্ট গিয়ার সেকেন্ড গিয়ার দিয়ে গাড়িটা নিয়ে বাড়ি আসি। এবং কিছু কিছু সময় এরকম মনে হচ্ছে গাড়িতে একদম মাখন চলছে। যেমন এখন আমি চৌরাস্তায় যাচ্ছি, আমার বাড়ি থেকে চৌরাস্তার ডিস্টেন্স হচ্ছে ওই 4 কিলোমিটার, ঠিক আছে? 4 কিলোমিটার রাস্তা আমি গাড়ি চালিয়ে যাচ্ছি। এখন যে যতবারই গিয়ার দিচ্ছি, একবারও গিয়ারে প্রবলেম হয়, ঠিক আছে? আবার কালকে রাতের বেলায় আমি যখন গাড়ি সরাতে গেছি, একজন গাড়ি বের করবে গ্যারেজ থেকে, তখনও কোনো প্রবলেম হয়নি, ঠিক আছে? যাই হোক, 26 তারিখে সন্ধ্যাবেলায় বুঝলাম গাড়ির গিয়ারে প্রবলেম হয়ে গেছে। গাড়ি ঘুরিয়ে আমি বাড়ি চলে এলাম বিকেল 5টার সময়। এবার সন্ধ্যাবেলায় আমি টাকা রেডি করে রাখলাম, 27 তারিখ সকালে আমি গাড়ি সারাতে যাবো। আর 27 তারিখ সকালে গাড়ি সারাতে যাবো, তখন হচ্ছে আমার, তোমাদের বললাম যে 3 মাস ধরে প্রবলেম চলছে। 3 মাস ধরে না আমার ওই ইএমআইগুলো বাম্পস হয়ে যাচ্ছে, টিভির ইএমআইটা আর এসির ইএমআইটা। তো তার জন্য সবাইকে বলবো না ইএমআই করে কিছু কিনবে না, কারণ হচ্ছে কখন কি সময় যায় মানুষের বলা মুশকিল। ধরো তোমার 12 মাসে তুমি 7 মাস ধরে দেখছো ও হেভি ব্যবসা হচ্ছে, আর 8 মাসের মাথায় তুমি চিন্তা করলে একটা কিছু কিনবে, ইএমআই করে কিনে নি, এখন তো ভালো ব্যবসা হচ্ছে, এই সময় একটা কিছু কিনে নি ইএমআই করে, শখ পূরণ যাকে বলে, ঠিক আছে?
তো কিছু একটা কিনে ফেললে, আর যেই তুমি কিনে ফেলে জিনিসটা, আর সেই থেকে তোমার কুত্তারাশি লেগে গেল, সেই থেকে ব্যবসা পড়ে গেল, কোনো একটা কারণে ব্যবসাতে এফেক্ট পড়লো, ঠিক আছে। তো যার জন্য তুমি ইএমআই পে করতে পারোনি, যেটা আমার সাথে হয়েছে। এবং শুধু তাই না, বাড়িতে লোক চলে এসছে, বলছে ইএমআই পে করতেই যাবে আজকে, যদি না পে করো এই টিভি নিয়ে চলে যাবো, হ্যানা তেনা বলছিল। তো আমি তো রেগে মেগে বললাম, হ্যাঁ দাদা আপনি টিভি নিয়ে চলে যান, কোনো ব্যাপার না, আমার টিভি আমি 3 মাস পরও কিনে নিতে পারবো, কারণ আমার আর 3 মাস পর থেকে মোটামুটি, আর এসির ইএমআই তো দুখানা আছে, তো 2 মাস পর তো এসির ইএমআই ক্লিয়ার হয়ে যাবে, আর 3 মাস পর আমার মোটামুটি একটা ইএমআই শোধ হয়ে যাবে, যার ভ্যালু 50,000 টাকার মতন ছিল, ঠিক আছে। তো তখন আমি ক্যাশ টাকা দিয়ে এসি মানে টিভি কিনে ফেলবো আর কি, এটাই ভেবে আমি বললাম হ্যাঁ নিয়ে চলে যান। তো যেহেতু দুটো ইএমআই দেওয়া হয়ে গেছিলো টিভির, ঠিক আছে, টিভি এটা 3 নম্বর ইএমআই ছিল, তো সেই ক্ষেত্রে আমাদের 7,000 টাকা লস হয়ে যাবে। সেই জন্য মা বললো না, টিভি দেওয়া যাবে না, টাকাটা তোর গাড়ির যে টাকা সারানোর, গাড়ি সারানোর যে টাকা রেখেছি সেখান থেকে ইএমআইটা পে করে দিই। তো সেখানে আমার গাড়ি সারানোর জন্য টাকা ছিল, আর এই যে গাড়ি সারাচ্ছি, কী সারাচ্ছি সেটাও তোমাদের বলবো, ঠিক আছে। মানে আমি কী করে, আমি এই গাড়ির একটা রোগ ধরেছি, যে রোগটা আজকে সলিউশন হয়ে যাবে সমস্ত ড্রাইভারদের জন্য। মানে টাটা জেস্টের না একটা রোগ আছে প্রিমিয়াম, এই রোগটা সব সলভ করে দেবো। তো একদিকে না গাড়িতে আলো পড়ছে, তো চলো গ্যারেজে গিয়ে বাদ বাকিটা কথা বলবো। আর আমি ইএমআইটা কীভাবে দিলাম সেটা তো তোমাদের বলেই দিলাম। ইএমআইটা পে করেছি হচ্ছে এ থেকে, তোমার আমার গাড়ির সারানোর টাকা থেকে, যার জন্য গাড়িটা আরও 2 দিন সারাতে পারিনি। তো কালকের আমার কাছে টাকা ছিল, মানে আগামী দিন। তো মিস্ত্রিরা কাজ করলো না, কারণ হচ্ছে টাকা জোগাড় করতে করতে দুপুর হয়ে গেছিলো, দুপুর 3টে বেজে গেছিলো। ওই জন্য বললো, মিস্ত্রিরা বললো না আজকে করবো না, কালকে সকাল সকাল এসো, আজকে সকাল 7টায় যেতে বলেছে, কিন্তু আমি 10টায় যাচ্ছি। বাদ বাকিটা তোমাদের ওখানে গিয়ে বলছি কী প্রবলেম হয়েছে আর আমি কী সলিউশন করেছি। এটা থেকে সবাই বেশি যেতে পারবে আমার জন্য খালি, মানে যদি শর্ট আউট হয়ে যায় প্রবলেমটা, মানে টাটা জেস্ট গাড়িও 1 লাখ কিলোমিটার 2 লাখ কিলোমিটার চলে যাবে, ঠিক আছে। ক্লাস প্লেট প্রেসার প্লেট না পাল্টে, তো আমি ক্লাস প্লেট প্রেসার প্লেট পাল্টাবো না, আমি খালি একটা অন্য জিনিস পাল্টাবো, সেটা তোমাদের দেখাবো। ভাই গ্যারেজে এসেছি অনেক আগে, ঠিক আছে, একটু ভুলের জন্য, মানে 10 মিনিট আগে যদি আসতাম আমার কাজ এতক্ষণে হয়ে যেত। এই একটা গাড়ি আছে, এই গাড়িটার কাজ হলো, মানে জাস্ট আমি ঢোকার কিছুক্ষণ আগে ওই গাড়িটা ঢুকে গেল, যার কারণে ওইটার আগে কাজ হলো, লাইন বাই লাইন হয়, তো ওই গাড়িটা কাজ কমপ্লিট হলো। আর আমার সময় নষ্ট হলো ভাই 3.5 ঘন্টা, ঠিক আছে, 3.5 ঘন্টা আমি এখানে বসে বসে কাটালাম। একটু মুভি টুভি দেখা হয়ে যেত, আজকে মুভি দেখার ইচ্ছা হলো না। আর এই হচ্ছে আমাদের সব থেকে বয়স্ক মানুষ এখানকার, ইনি হচ্ছে ওনার লক্ষণদা, ঠিক আছে, লক্ষণদা বলে ডাকে, কিন্তু দাদা না, অ্যাকচুয়ালি দাদু হবে। তো এখন হচ্ছে আমার গাড়ি খোলা হবে, মানে গাড়ির আর কি গিয়ার বক্স ডাউন করা হবে। তো ততক্ষণ এখানে একটু ওয়েট করি, কারণ আগেও খুলবে ছেলেটা, তারপরে আস্তে 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 করে সব কিছু হবে। আমাদের সব কিছু দেখাতে থাকবো, একটু এখানে ওয়েট করি, দেখি খোলাটা হোক আগে। আর ওই গাড়ির সিটের মধ্যে হচ্ছে রিলিজ বিয়ারিং রাখা আছে, এই হচ্ছে রিলিজ বিয়ারিং, ঠিক আছে। আর এই ভাই হচ্ছে নতুন কাজ করছে, বেশ কিছু ধরে কাজ করছে, 6-7 মাস। তো ওই দাদা খুলবে, এখন অনেক লেট হবে বুঝতে পারছি, দেখা যাক কতক্ষণ লাগে এখানে। এখনো মোটামুটি 3 ঘন্টা তো লেগেই যাবে, কারণ এখন সময় হয়ে গেছে প্রায় 2টো, বিকেল 5টা বেজে যাবে আমার কমপ্লিট হতে হতে, যতটা মনে হচ্ছে 2-3 ঘন্টা তো লাগবেই। তো এখানে একটু অপেক্ষা করবো, ধীরে ধীরে কাজ হবে, তোমাদেরকে দেখাবো। তো আমার গাড়ি ভাই কাজ শুরু হয়ে গেছে, দেখছো গাড়ি চাগানো হয়ে গেছে, আর মোটামুটি এখন এই ভাই কাজ করছে। আর এই হচ্ছে মুস্তাকিন্দা স্যার, হ্যাঁ ওকে তো দেখাচ্ছি, ওকে সবাই চিনবে তো এবার থেকে, ঠিক আছে, সবাই এবার থেকে খোঁজ করে। আর এখানে না একটা ইঞ্জিন হচ্ছে, ঠিক আছে, ইঞ্জিনটা চাকানো আমি দেখছিলাম, এখানে টেকনোলজি দেখো, ভালোই টেকনোলজি, হাইটেক পুরো, কোনো ব্যাপারই না চাকানো, ঠিক আছে। ইঞ্জিনটা এখানে, ইঞ্জিনটাকে চাগিয়ে সেট করা হচ্ছে। তো যাই হোক কাজ শুরু হয়ে গেছে, এখন মোটামুটি লাগবে 2 ঘন্টার ওপর লেগে যাবে, দেখা যাক কতক্ষণে কাজটা শেষ হয়। তারপরে হচ্ছে আর বাড়িতে যেতে হবে, খিদেও পেয়ে গেছে একটুখানি, ভাবছি এখানে মুড়ি চানাচুর খেয়ে নেবো। আর কাজটা শেষ হলে একটু বাড়িতে যেতে হবে, কারণ একজন বাড়িতে আসবে অতিথি, তার সাথে কথা বলে তারপর বিকেলের দিকে কাজে বেরিয়ে রাত্রি 8টা-9টার মধ্যে ভাই 1000 টাকা আর্ন করতে হবে, কারণ একজনের কাছ থেকে ধার এনেছি, তাকে রিটার্ন দিতে হবে, রাতেবেলায় দেবো বলেছি, তো সেটা কমপ্লিট করতে হবে। হ্যাঁ একজনের কাছে ধার করেছি 1000 টাকা, রাজেশদা বলছে ধার করেছে, তো 1000 টাকা ধার করে নিয়েছি একজনের কাছ থেকে, তাকে বলেছি রাতেবেলায় দিয়ে দেবো। আমি জানি ভাই দুপুরের মধ্যে গাড়ি সারানো হয়ে যাবে, এখান থেকেই ভাত খেয়ে এখান থেকেই ট্রিপ স্টার্ট করে দেবো, কিন্তু দেখছি দুপুরে হলো না, মানে আমার লেটের জন্য, আমি লেট করেছি বলে আমার লেট হয়ে গেছে, ঠিক আছে, দেখা যাক কতক্ষণে হয়, হলে তারপরে এখান থেকে বেরোবো। আমাদের গ্যারেজের মেন হেড মিস্ত্রি গাড়ি ধুচ্ছিল নাকি, সার্ফে দিয়ে গাড়ি ধোয়।
আর এই হচ্ছে রাজেশ, ঠিক আছে? কমারডাঙ্গা বাড়ি হচ্ছে, খবর দেখা না, কালীতলায় বাড়ি, উল্টো দিকে। কালীতলায় বাড়ি হচ্ছে। এখন স্যান্টো গাড়ি এখানে কাজ ছেড়ে দিয়েছে, উনি এখন গাড়িতলায় কাজ করছে। হ্যাঁ, ওদের নাকি বেশি পয়সা। গাড়িতলায় বেশি পয়সা, ঠিকই তো বলেছে। গাড়িতলায় কত নেয় জানো? ওই চাগিয়ে ধুয়ে দেয় 450 টাকা লাগে, ঠিক আছে? আর এমনি ভেতর বাইরে ধুয়ে দেয় 200 টাকা করে নেয়। উনি তাই বলছেন নাকি ধোলাইতে বেশি টাকা, বলে আমি কাজ ছেড়ে দিচ্ছি। তো যাই হোক, এখানে একটু মুড়ি খেলাম, মশলা মুড়ি 100 গ্রাম, আর সাথে 10 টাকার বাদাম এড, মানে 25 টাকার মুড়ি খেলাম, ঠিক আছে? আর গিয়ার বক্স নামানো হয়ে গেছে, এই হচ্ছে গিয়ার বক্স। আর আমি যেটা আইডিয়া করেছিলাম যে রিলিজ বিয়ারিংটা ভেঙে গেছে, এই হচ্ছে রিলিজ বিয়ারিং, ঠিক আছে? সবাই ক্র্যাক ধরা ছিল। এইটা এখানে দেখো, ভালো করে যদি দেখো, ক্যামেরা এতটা ভালো ফোকাস করতে পারছি নাকি আমি জানি না, ঠিক আছে? এখানে দেখো ক্র্যাকটা, এই ঠিক আমার আঙুলের সামনেটাতে, বুড়ো আঙুলের মাথাটাতে দেখো ক্র্যাক। তো রিলিজ বিয়ারিং সবাই ভাঙা শুরু হয়েছিল, ঠিক আছে? এই হচ্ছে রিলিজ বিয়ারিং, সবাই মাত্র রিলিজ বিয়ারিংটা ভাঙছিল, মানে একটুখানি, মানে 2-4 কিলোমিটার চালিয়েছি, একবার যে গিয়ারটা আটকেছে। তো এই গিয়ার বক্স খোলা হয়ে গেছে সব কিছু। আর রিলিজ গিয়ারিংটা ভেঙেছে আমি কী করে বুঝলাম? এটা হচ্ছে আমার একটা এক্সপিরিয়েন্স। মানে না, যতবারই গিয়ার আটকাতো আমি বুঝতে পারতাম না, আমি ভাবতাম যে ক্লাচ প্লেট শেষ হয়ে গেছে তাই গিয়ার আটকাচ্ছে। তো আমি ভাবতাম, গত 6.5 বছর ধরে আমি একটা জিনিসই ভেবেছি যে গাড়িতে গিয়ারের প্রবলেম হচ্ছে মানে ক্লাচ প্লেট শেষ, ক্লাচ প্লেট, প্রেসার প্লেট পাল্টাতে হবে, সাথে রিলিজ বিয়ারিং পাল্টাতে হবে। তাই জন্য যতটা চালানো যেত চালাতাম, রাস্তার মাঝখানে যেখানে খারাপ হতো সেখানে ক্লাচ বসিয়ে যেত, তারপরে ওই সেলফকে ধরে রাখলে অটোমেটিক স্টার্ট হয়ে যায় গাড়ি বিনা ক্লাচে। ডাইরেক্ট গিয়ারে দিয়ে দিতাম, মানে ক্লাচ ছাড়া যদি চালাতে হতো সেকেন্ড গিয়ারে দিয়ে ডাইরেক্ট স্টার্ট করতাম। স্টার্ট করে রমভাবে ধাক্কা মারতে মানে গাড়ি ধাক্কা মারতে স্টার্ট হতো, স্টার্ট হয়ে বিনা ক্লাচে গাড়ি চলে আসতো গ্যারেজে। এতে দুটো ক্ষতি হতো, একটা হচ্ছে সেলফের ক্ষতি হতো, কিছুদিন পরে সেলফের প্রিমিয়াম পাল্টাতে হতো, বা সেলফের হচ্ছে কার্বন ওইগুলো সব পাল্টাতে হতো। আর একটা ক্ষতি হতো, ক্লাচটা পুরো পাল্টাতে হতো, মানে ক্লাচ প্লেট, প্রেসার প্লেট, সাথে রিলিজ বিয়ারিং। তো এটা হচ্ছে আমার 6.5 বছরের এক্সপিরিয়েন্স। আমার গাড়ির বয়স আজকে 6.5 বছর। 6.5 বছরের এক্সপিরিয়েন্স। তোমাদের ক্র্যাকটা দেখালাম, ক্র্যাকটা দেখে বুঝতে পেরেছো? মানে যেই সময় ক্র্যাকটা হয়েছে তখনই আমি গিয়ারে বুঝে গেছিলাম যে ক্র্যাক হয়েছে, রিলিজ বিয়ারিং ক্র্যাক হয়েছে, তখন আমি বুঝে গেছিলাম। ওই অবস্থায় আমি একটা ট্রিপ করে গেছিলাম 6 কিলোমিটারের, তারপরে আরেকটা ট্রিপ করেছি, কেন আমার বাড়ি যেতে হবে। খুব বেশি গিয়ার ইউজ করিনি, মানে গিয়ারকে একটা জায়গায় একটা পজিশানে দিয়ে গাড়ি চালালাম, সেকেন্ড গিয়ারে দিয়ে গাড়ি স্টার্ট করে তারপর থার্ড গিয়ারে দিয়ে গাড়িটা, মানে ওই থার্ড গিয়ারেই ধরে রেখেছি, মানে গিয়ার চেঞ্জ করিনি। এরমভাবে আমি করুণাময় নিয়ে গেছিলাম 26 তারিখে প্যাসেঞ্জারকে। তারপরে ওখান থেকে বাড়ি গেছি, বাড়িতে যাওয়ার পরে তো গাড়ি গ্যারেজ করে দিয়েছিলাম। তারপর গাড়ি গ্যারেজ করার পরে আবার হচ্ছে আমি কী করলাম, গাড়ি গ্যারেজ করার পরে না, তারপর আবার আজকে নিয়ে এলাম। তো সামান্য এইটুখানি ক্র্যাক হয়েছে। আমি যদি ওই অবস্থায় গাড়িটাকে 50 কিলোমিটার চালাতাম, গাড়ি ওখানেই শেষ হয়ে যেত এবং সাথে খরচা 3 গুণ বেড়ে যেত। হ্যাঁ, রিলিজ বিয়ারিংটা আমার দাম নিয়েছে 590 টাকা, আর এই দাদাকে 1200 টাকা চার্জ দাদা। আমি বললাম, দাদা 1000 টাকা না, পুরো তো ক্লাচ প্লেট দাঁড়াতে হবে না, খালি রিলিজ বিয়ারিং পাল্টাবে, খালি গিয়ার বক্সের একটা সাইড খুলতে হবে, তখন পুরোটা খুলতে হবে না। তো বলে দাদাকে 1000 টাকা, মানে 1600 টাকার মধ্যে কাজ শেষ, বুঝতে পারছো? এই হচ্ছে ব্যাপার। আর যদি আমি এটা না করতাম প্রায় আমার 1004 টাকার মতো লেগে যেত, যেখানে 1600 টাকায় কাজ শেষ হয়ে যাচ্ছে। তো আমি জানি না কতদিন চলবে, বাদ চলবে, এই ব্যাপারে আমি জানি না। আর আমি যে এটা কিনেছি না, যে রিলিজ বিয়ারিংটা কিনেছি, সেটা হচ্ছে এটা কিন্তু অরিজিনাল টাটার বক্সের প্যাকেটেই এইটা আছে। এই দেখো, এটা হচ্ছে টেক্সপিনের রিলিজ বিয়ারিং। তো টাটার বক্সে এরই বিয়ারিং ঢোকানো থাকে। এই হচ্ছে পুরো সিল প্যাক করা রিলিজ বিয়ারিং, দেখো, ঠিক আছে? এই বিয়ারিংটাই কিন্তু ওর মধ্যে ঢোকানো থাকে টাটার বক্সে প্যাক করে। তো ঠিক আছে, রিলিজ বিয়ারিংটা কিনে নিয়েছি, কালকেরই কিনে রেখেছিলাম। তো রিলিজ বিয়ারিংটা আমি কালকেরই কিনে রেখেছিলাম, আমি জানতাম তো আমার লাগবেই, তো যার কারণে কিনেই রেখেছিলাম। খালি কালকের হলো না, আগের দিন হলো না, তোমাদের বললাম যে টিভির লোন ছিল, যার কারণে হঠাৎ করে টিভির লোনে টাকাটা দিয়ে দিয়েছিলাম, যার জন্য আমি গাড়িটা সারাতে পারিনি। গাড়ির টাকা টিভির লোনে ঢুকে গেছিলো। আর তারপরে কালকে দুপুর হয়ে গেছিলো, গাড়ির টাকা জোগাড় করতে করতে দুপুরবেলা 3টে বেজে গেছিলো বলে কালকের আর গাড়ির চিকিৎসা করানো গেল না। আজকের হলো পরের দিন, এবং আজকের আমি আসতে জাস্ট আধ ঘন্টা লেট করেছি বলে অন্য একটা গাড়ি কাজ ধরে নিয়েছিল, যার জন্য আমার বাসটা অনেক বেশি হয়ে গেল। নয়তো দুপুর 2টোর মধ্যে আমার কাজ শেষ হয়ে বাড়িতে গিয়ে বাড়িতে ভাত খেতাম। এখানে বসে মুড়ি চালতে খেলাম। ভাত খাওয়ার ইচ্ছে নেই, রাস্তায় আমি ভাত খাই না, তোমরা সবাই জানো। আমি বাড়ি থেকে ভাত ক্যারি করি সবসময়, আর রাস্তায় খেয়ে নিলে একটু কলা, একটু টক দই এইসব খাই। তো এখানে এগুলো কিছুই পাইনি, তাই মুড়ি খেয়ে নিলাম। এগরোল আছে, তো এগরোল খাবো না, কারণ এগরোল অনেক বেশি ক্যালোরি থাকে, যার কারণে এগরোল খাবো না। তো এখানে একটু অপেক্ষা করবো, খোলা তো হয়ে গেছে, দাদারা খেতে গেছে,
খেতে আসলে আবার লাগানো হবে, তারপর বাড়ি থেকে যাব। তবে এইটা লাগানোর পর এটাও রিভিউ দেবো, গাড়ির ক্লাচটা কীরকম লাগছে, মানে ক্লাচটা মাখন হয়ে গেছে কি আগে পুরোনো ক্লাচের মতনই ঘাড়ে ভাড়ে হয়ে আছে, কারণ গাড়ি 50,000 চলে গেছে ক্লাচ প্লেট পাল্টানোর পরে। এখন তো ক্লাচ প্লেট পাল্টাচ্ছে না, প্রেসার প্লেটও পাল্টাচ্ছে না, খালি রিলিজ রেটিংটা পাল্টানো হবে। এবার যে ক্লাচ লাগাচ্ছে, ঠিক আছে, ভাই এখন গাড়ির ওপরে উঠে গেছে, আর এই মিস্ত্রিরা হচ্ছে তলায় শুয়ে আছে। মানে এই ক্লাচ লাগাতে গিয়ে ভাই ভাইয়ের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, ঠিক আছে। আমি এখন যাচ্ছি বাড়ির দিকে। হ্যাঁ, এই মাত্র কাজ শেষ হলো, আর রাতে বেলায় শ্যুট করলাম না, কারণ দেখতে অতটা ভালো লাগবে না, একদম অন্ধকার জায়গা ওইটা। এর আগে যারা আমার ভিডিও দেখেছে তারা জানো, তো ওই জন্য রাতে বেলায় শ্যুট করলাম না। কিন্তু হ্যাঁ, গাড়িতে একটা প্রবলেম নতুন হয়ে গেছে, যেটা হচ্ছে আমার লাইটটা বন্ধ করে রাখলেই ভালো হয় গাড়ির ভেতরে বা বাইরে দুটোই। কারণ হচ্ছে না, গাড়িতে একটা প্রবলেম হয়ে গেছে, মেজর প্রবলেম। আমার গাড়ির ব্যাটারি ডিসচার্জ হয়ে গেছে অটোমেটিক। কী করে ডিসচার্জ হয় আমি জানি না, এটা কি করে সম্ভব সেটা আমি বুঝি। কারণ হচ্ছে মাটিতে রাখা ছিল ব্যাটারিটা, আর মাটিতে রাখার ফলে না ব্যাটারিটা ডিসচার্জ হয়ে গেছে পুরোপুরি। এটা আমি জানি, টেকনোলজিটা আমি জানি। কিন্তু ভাই গাড়িতে লাইন আসবে না এরকমও হয় না, মানে লাইনই আসছে না গাড়িতে কোনো। বুঝতে পারছি কি বলছি, গাড়িতে না কোনো লাইনই আসছে না। তারপরে হচ্ছে ওদের ব্যাটারি টাচ করলো আমার ব্যাটারির মধ্যে, তারপর গাড়িতে লাইন এলো, গাড়িটা স্টার্ট করলাম, তারপরে একবার বন্ধ করে দিলাম। তো আমি ওদেরকে বোঝানোর চেষ্টা করছিলাম যে গাড়ির ব্যাটারিটা একবারে পুরো ডিসচার্জ হয়ে গেছে। তো ওরা সেটা বুঝছে না, ওরা বলছে ব্যাটারি পুরো খারাপ হয়ে গেছে। তো ব্যাটারি আমার লাইফে যতবার দেখা ব্যাটারি খারাপ হলেও গাড়িতে লাইন আসে, কিন্তু গাড়িতে লাইনই আসছে না, মানে ব্যাটারি একদম পুরো জিরো হয়ে গেছে, রেড সাইন দেখাচ্ছে। তো ব্যাটারিটাকে এখন হচ্ছে ব্যাটারির দোকানে যাচ্ছি, গিয়ে কথা বলি, কথা বলার পর বুঝতে পারবো কি হয়েছে। মাথাটা একটুখানি খারাপ হয়ে আছে, কারণ আমি এটা এক্সপেক্ট করিনি যে গাড়ি সারানোর পরে কাজ করবো ভেবেছিলাম, কিন্তু সেখানে আমাকে এখন ব্যাটারির পেছনে দৌড়াতে হবে হয়তো। তো তোমাদের ঘরে গিয়ে পুরো ডিটেলসটা বলবো, কারণ একটু মনটা খারাপ হয়ে গেছে লাস্ট টাইমে। তো ঘরে অবধি যাই, তারপরে বলছি।